সাহেব আজকের ক্লাসে আমরা আলোচনা করব মেনু বারের চতুর্থ যে মেনুটি রয়েছে পেজ লেআউট। এই পেজ শব্দটি আমরা বুঝতে পেরেছি বা এই শব্দের মাধ্যমে আমরা ধারণা পেয়েছি যে পেজ সংক্রান্ত কাজগুলো এই মেনু থেকে করা যায়। পেজ সংক্রান্ত পেজ সংক্রান্ত কি কি ধরনের কাজ করা যায়, যেমন ইনসার্ট মেনু থেকে যেমন আমরা পেজের কিছু কাজ করেছিলাম, হেডার এন্ড ফুটার দিয়ে। আবার পেজ লেআউটের মধ্যেও এমন কিছু পেজ সংক্রান্ত কাজ রয়েছে যেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। কজন আছে? থেকে আজকের যে মূল ক্লাস বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো পেজ সেটআপ। পেজ সেটআপ এই, যদি না বুঝেন তাহলে আপনি মন মতো কাজ করতে পারবেন। আপনার কতটুকু জায়গার মধ্যে আপনি বাড়ি করবেন, এগুলো যখন জায়গার পরিমাণ আপনি না জানবেন, তখন একটা কার্টুন আছে। বিল্ডিং যদি আপনি উঠে থাকেন, হয়তো বিল্ডিংটা ছোট হতে পারে অথবা বিল্ডিংটা বড় হইতে পারে, যার কারণে ভাঙ্গাও পড়তে পারে। এজন্য আমাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে যে আমাদের পেজ সাইজ কেমন নেওয়া যাবে, কিভাবে নেওয়া যাবে, চতুর্পাশে বর্ডার কিভাবে দেওয়া যাবে, কিভাবে বর্ডার গুলো কম বেশ করবে, পেজটাকে খাড়াখাড়ি নিব নাকি পাশাপাশি নেব, ইত্যাদির কাজগুলো আজকের ক্লাসে জানতে পারবো। পেজ লেআউটের প্রথম যেই মেনুটি বা ইয়েটি রয়েছে, অর্থাৎ গ্রুপ রয়েছে, সেটা হলো থিম। এই থিমের আমাদের তেমন কাজ নেই, অর্থাৎ লেখার টেক্সটের কিছু ফরম্যাট রয়েছে এখানে, লেখার মধ্যে কালার রয়েছে, তারপর আসলে ফন্ট, ফন্টের স্টাইল রয়েছে, তারপর আছেন ইফেক্ট রয়েছে। এগুলো আমাদের প্রয়োজন নেই। থিম, এই পেজের মধ্যে থিম গুলো দেওয়া, এটার দ্বারা বিশেষ কোনো ফায়দা নেই এবং কাজ হয়ও না। সেকেন্ড আসলে হলো পেজ সেট আপ। এই পেজ সেট আপের প্রথমে রয়েছে মার্জিন। আর মার্জিন কাকে বলে সেটা আগে জানতে হবে। মার্জিন বলা হয় আমার পেজের চতুর্পাশে যেই বর্ডারটা রাখা হয়, যেই জায়গাটা ফাঁকা রাখা হয়, ওই জায়গাটাকে বলা হয় মার্জিন। মার্জিনের চারটা দিক রয়েছে: ডান দিক, বাম দিক, উপরের দিক, নিচের দিক। চারটা দিক রয়েছে। এই চারটা দিকের চারটা নাম রয়েছে। উপরের দিকটাকে বলা হয় টপ, নিচের দিকটাকে বলা হয় বটম, ডান পাশের দিকটাকে বলা হয় রাইট, বাম পাশের দিকটাকে বলা হয় লেফট। অর্থাৎ আমি যেহেতু মার্জিন কম বেশ করব, সেক্ষেত্রে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাকে ইন্ডিকেট করে দিতে হয়, মেনশন করে দিতে হয় যে আমি ডান পাশে, বাম পাশে, কিংবা উপরে কিংবা নিচে আমি নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখতে চাই। এটা কম্পিউটারকে মেনশন। দেন আমি যখন মার্জিনে যাব, মার্জিনে গিয়ে দেখতে পাচ্ছি এখানে কিছু অটো ফরম্যাট রয়েছে। অটো ফরম্যাটে আমরা চাইলেও দিতে পারি। অটো ফরম্যাটে কি রয়েছে সেটা একটু বুঝি। যেমন এইটা একটা ফরম্যাট, লাস্ট কাস্টম সেটিং, সর্বশেষ কাস্টম সেটিং এর একটা সেটিং এখানে অটোমেটিক ভাবে চলে আসছে। আবার দেখতে পাচ্ছেন নর্মাল। এই নর্মালের মধ্যে দেখেন টপ, বটম, লেফট, রাইট, দুইটা আলাদা রয়েছে। দেখা যাচ্ছে টপ 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। এটাকে বলা হয় নর্মাল বা নর্মাল ফরম্যাট। ন্যারো ফরম্যাটে দেখেন 1/2 ইঞ্চি করে। তারপর মডারেটের মধ্যে দেখেন 1 ইঞ্চি 1 ইঞ্চি, নিচে ডান বাম হলো 75 ইঞ্চি করে। তো এই ধরনের কিছু অটো ফরম্যাট। আপনি যদি নর্মাল ক্লিক করেন, তখন চতুর্পাশের বর্ডারের গ্যাপ থাকবে হলো 1 ইঞ্চি পরিমাণ। আপনি যদি ন্যারোতে ক্লিক করেন, তখন দেখতে পারবেন যে উপর নিচ এক ধরনের, ডান বামও আরেক ধরনের। অর্থাৎ চতুর্পাশে কিন্তু সেম, কিন্তু 1 ইঞ্চি নয়, 1/2 ইঞ্চি করে। এবার যদি মডারেট ক্লিক করেন, তখন দেখবেন উপর নিচে একটু বেশি, ডান বাম একটু কম। এটা হলো অটো কিছু ফরম্যাট এখানে সেট করা আছে। চাইলে খুব দ্রুত নাম
ক্লিক করে সেটা আপনি সেটিংটা করে ফেলতে পারেন। আর যদি বলেন যে কাস্টম করবেন, সেক্ষেত্রে কাস্টম মার্জিনে, কাস্টম মার্জিনে যখন যাবেন তখন টপ আপ বক্স আছে। টপ আপ বক্স, এই টপ আপ বক্সটা পেজের উপরে নিচে ডানে বামে কোন জায়গায় কতটুকু পরিমাণ কম বেশ করবেন সেটা সেটিং করার জন্য আসবে মার্জিন। মার্জিনে প্রথমে দেখতে পাচ্ছেন হলো মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট। চারটা কমান্ড কিন্তু বুঝতে পেরেছি। গেটার গেটার পজিশনটা কি সেটা বুঝতে পারেন। এটা বোঝার পূর্বে আমরা টপ বটমে যাই। যেমন আমি টপে 1 ইঞ্চি পরিমাণ রাখলাম, বটমে 1 ইঞ্চি পরিমাণ রাখলাম। টপে রাখলাম ধরেন 1.5 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি, বটমও রাখলাম আমি 1.5 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি, লেফটে রাখলাম 0.75 মানে 0.25 ইঞ্চি, রাইটে রাখলাম 0.75 মানে 0.25। দেন ওকে বাটন প্রেস। এখন দেখেন উপরে 1.5 ইঞ্চি, নিচে 1.5 ইঞ্চি, ডাইনে হাফ ইঞ্চি 0.1 ইঞ্চি, বামেও 0.1। মার্জিনে গিয়ে আপনি আপনি আবার কাস্টমার মার্জিনে যান, সেখানে গিয়েও যদি আপনি আবার পরিবর্তন করে দিতে চান সেটাও এইভাবে আপনি বারবার মার্জিনটাকে কি করতে পারবেন, কাস্টমাইজ। এটাই হলো আমার মার্জিন। মার্জিনের চারটা সাইড রয়েছে, সেই চারটা সাইড এখানে প্রত্যেকটা সাইড ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা নাম্বারিং করতে পারবেন, সাইজ কম বেশ করতে। এখন প্রশ্ন হলো গেটার গেটার পজিশন। গেটার এবং গেটার পজিশন মূলত আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো আমরা পাঞ্চ মেশিন দিয়ে ফাইলে অ্যাটাচ করে রাখি। এই ফাইলে অ্যাটাচ করার জন্য যখন ছিদ্র করতে যাই তখন কিছু লিখে কেটে যায়। এই কারণে কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলোতে গেটার অপশনটা চালু করা। যেমন আমি যদি মার্জিনে যাই, দেন কাস্টমাইজে যাই, সেখানে গিয়ে যদি আমি গেটারের মধ্যে দিয়ে দিই 0.5 এবং সেই গেটার পজিশনটা যদি আমি লেফটে দিই লেফট, রাইটে দিই যদি রাইট, টপে যদি দিই টপ, অর্থাৎ এই পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্রটা কোনো একটা সাইডে হবে, হয়তো উপরের সাইডে হয়, না হলে বাম সাইডে হয়, না হয় ডান সাইডে হয়, কখনো নিচের সাইডে হয়। তো এই তিনটা সাইড থেকে কোন একটা সাইড, কোন সাইড, উদাহরণস্বরূপ লেফট সাইড, বাম সাইড, আমি বাম পাশে তুলনামূলক অন্যান্য সাইড থেকে একটু বেশি পরিমাণে গ্যাপ রাখতে চাই। কি কারণে রাখতে চাই, আমি ছিদ্র করব পাঁচ মেশিন দিয়ে। তাই গেটার পজিশনের মধ্যে আমি নর্মালি আমার অন্যান্য সাইজ গুলো যদি 1 ইঞ্চি করে থাকে, ওই সাইজের সাথে অতিরিক্ত হাফ ইঞ্চি পরিমাণ অ্যাড হবে, এবং সেটা কোন পাশে হবে সেটা গেটার পজিশন থেকে মার্ক করে দিতে হবে। যদি বাম সাইডে হয় লেফট, ডান সাইডে হয় রাইট, যদি উপরে হয় টপ, এবার কোন সাইডে আমার গেটারটা হবে সেটা আমি মার্ক করে দিব। ওকে বাটন। এখন দেখেন আমার টপ বটম রাইট তিনটা যে পরিমাণ গ্যাপ রয়েছে, লেফট সাইড তুলনামূলক তার থেকে একটু বড় পরিমাণ গ্যাপ দেখেন। এই পাশে গ্যাপটা কত বড়, বাকি তিনটা সাইডে গ্যাপ দেখেন সমান। এটা কেন, এটা আমি গেটারের মধ্যে অতিরিক্ত হাফ ইঞ্চি দিয়েছিলাম, এটা 1 ইঞ্চির সাথে আর হাফ ইঞ্চি যুক্ত হওয়াতে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ হয়েছে। আমি আবারও গেলাম কাস্টমার। এখন প্রশ্ন হলো, আমি যদি গেটার পজিশন না দিই, লেফটের মধ্যে যদি আমি একটু বাড়িয়ে দিই, অথবা টপে যদি একটু বাড়িয়ে দিই, অথবা রাইটে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে আর বাড়ানোর দরকার নেই। আপনি ওকে বাটন প্রেস করেন। এখন দেখেন যে পরিমাণ সমান গ্যাপ আছে, যদি আপনি লেফটের মধ্যে দিয়ে দেন হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 1.5, তাহলে দেখেন ঠিক গেটার পজিশন যে পরিমাণ গ্যাপ হবে ওই পরিমাণ গ্যাপ হবে। তাহলে এখন এই গেটার গেটার পজিশনটা আলাদাভাবে বুঝতে পারলেন। আলাদাভাবে বুঝতে পারার কারণে আপনি চতুর্পাশে যে কাজটি রয়েছে সেই কাজটাও সহজভাবে এখন বুঝে নিতে পারতেছেন। তার মানে হলো গেটারের নর্মালি টপ বটম লেফট রাইট যেখানে যে সাইজটা দিই না কেন, সেই সাইজের সাথে গেটারের অতিরিক্ত যে সাইজটা আমরা বসাবো সেটা যুক্ত হবে। যদি গেটারের মধ্যে আমরা না বসাই, তাহলে যে কোনো একটা সাইডের মধ্যে যে সাইডটার মধ্যে আমরা বাড়াইতে চাই
ওই সাইডটার মধ্যে, যেমন লেফট অথবা রাইট অথবা টপ, ওই সাইডটার মধ্যে আমরা একটু বাড়িয়ে দিব সাইজ, তাহলে ওই পরিমাণ গ্যাপটা বের হবে। যেমন আমরা এখানে গেটারের কোনো কাজ করতে চাই না, দেন আমরা ওকে দিলাম। চতুর্পাশে দেখেন 1 ইঞ্চি পরিমাণে। মার্জিন থেকে যদি আপনি কাস্টম মার্জিনে যান, তাহলে এই কাজগুলো করতে পারবেন মার্জিন। মার্জিনের নিচে রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশনটা হলো পেজটাকে আপনি কোন ভাবে দেখতে চান বা কোন ভাবে কাজ করতে চান, এটাকে চেঞ্জ করা। আপনার বর্তমান পেজটা কিন্তু খাড়াখাড়ি আছে, তো কিছু কাজ থাকে আমাদের খাড়াখাড়ি মোডে, আবার কিছু কাজ থাকে পাশাপাশি মোডে। সেই পাশাপাশি অথবা খাড়াখাড়ি আপনাকে যদি করতে হয়, তাহলে আপনাকে ওরিয়েন্টেশনে যেতে হবে। সেখানে দুইটা পয়েন্ট কমান। একটা হলো পোর্ট্রেট, যেটা মানে হলো খাড়াখাড়ি, আর একটা হলো ল্যান্ডস্কেপ, হলো পাশাপাশি। আপনার ল্যান্ডস্কেপ দিয়ে ওকে বাটন প্রেস করলাম, তখন দেখতে পারবেন যে পেজটা পাশাপাশি। আমি যদি আবারও যাই মার্জিনে, এখান থেকে 48 ক্লিক করে ওকে বাটন প্রেস করি, তখন আবার খাড়াখাড়ি চলে যাবে। আমি যদি মার্জিনে যাই, সেখান থেকে যদি আমি আমার এভাবে ওরিয়েন্টেশনের মাধ্যমে কি করে চেঞ্জ করে করে দেখি, তাহলে সেটা আমার দেন এখান থেকে কেমন হচ্ছে। আমি এখান থেকে যখন কোনো কিছু করি, তখন কিন্তু নিচের মধ্যে প্রিভিউ হচ্ছে না, কতটুকু পরিমাণ কোন সাইডে গ্যাপ রাখলাম, সেটা কিন্তু এখানে পরিমাণটা যেমন লেফটে দিয়েছিলাম, আমি এখন ইঞ্চি করে দিলাম চতুর্পাশে, এখন 1 ইঞ্চি করে চতুর্পাশে। এটা হলো আমার মার্জিন। মার্জিন শিখলাম। মার্জিন শিখতে গিয়ে আমরা ওরিয়েন্টেশন তো আলোচনা। ওরিয়েন্টেশনের মধ্যে রয়েছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে খাড়াখাড়ি, আর ল্যান্ডস্কেপ মানে হলো পাশাপাশি। ওরিয়েন্টেশনের পরে রয়েছে সাইজ, মানে পেপার সাইজ। পেপার সাইজ মানে হলো আপনি যে সাইজের মধ্যে কাজটা করছেন, সেটা কতটুকু সাইজের মধ্যে করছেন, সেটাকে এক্সাক্ট সাইজ মতো নেওয়া অথবা ওই সাইজটা দেখা, এগুলো আপনি সাইজের মধ্যে গিয়ে পান। যখন সাইজে ক্লিক করবেন, তখন ডিফল্ট ভাবে যে সকল ফরম্যাট গুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, যে সাইজ গুলো আমরা ব্যবহার করি, ওই সাইজ গুলো আমাদের এখানে দেখতে পাবো। লেটার সাইজ আমরা ব্যবহার করি, ট্যাবলেট সাইজ ব্যবহার, লিগেল সাইজ ব্যবহার, স্টেটমেন্ট সাইজ ব্যবহার, এক্সিকিউটিভ, A3, A4, A5, P4, P5, তো মোর পেপার সাইজে যখন যাব আরো পাবো। যেমন লেটার ক্লিক করা আছে, বর্তমানে যে পেজটি দেখতে পাচ্ছেন সেটা হলো লেটার সাইজ থেকে। যদি আপনি ক্লিক করেন, ট্যাবলেট ক্লিক করেন, তখন দেখতে পারবেন যে আর একটু ভিন্ন টাইপের। এবার যদি আমি সাইজে গিয়ে যদি ক্লিক করি লিগেল, তখন দেখতে পারবো যে একটু লম্বা টাইপের। সাইজ থেকে যদি স্টেটমেন্ট ক্লিক করি, স্টেটমেন্ট সাইজ আসবে। এভাবে এক্সিকিউটিভ সাইজ, A3 সাইজ, A4 সাইজ, A5 সাইজ, এরকম নানান ধরনের সাইজ গুলো আপনি এখান থেকে পাবেন। এই ফরম্যাট গুলো সেটিং করা থাকে। যদি যদি বলেন আপনি যে না, আমি সাইজ গুলো নয়, আমি নিজস্ব সাইজ চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনাকে সাইজে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে মোর পেপার সাইজ। মোর পেপার সাইজে যখন ক্লিক করবেন, পেজ সেটআপের টপ আপ বক্সটি আসবে, যেটা ইতিমধ্যে আমরা কাজ করেছিলাম মার্জিন মেনুতে। মার্জিন মেনুতে মধ্যে মার্জিন এবং ওরিয়েন্টেশনের দুটো কাজ শিখেছিলাম। এবার দ্বিতীয় যে মেনুটি রয়েছে পেপার, সেই পেপার থেকে আমরা পেপার সাইজ গুলো কিভাবে তৈরি করে সেটা শিখব। পেপার যখন ক্লিক করলাম, তখন পেপার সাইজের কিছু সময় আগে যখন আমরা অনেকগুলো পেপার সাইজ দেখেছিলাম, ওই পেপার সাইজ গুলো আপনি এখান থেকেও পাবেন। আর যদি বলেন নিজস্ব সাইজ তৈরি করতে চান, সেক্ষেত্রে ওই সাইজটার পাশাপাশি সাইজ কতটুকু হবে এবং খাড়াখাড়ি কতটুকু হবে, সেটা মাপ দিয়ে এখানে বসিয়ে দিই। যেমন সাইজ পাশাপাশি ভাবে দেখলাম, যেটা সাইজ হলো আমার পাশাপাশি 6.25, পাশাপাশি, এবং এটার হাইট ধরলাম হলো আমার 11.69। এটা হলো একটা কাস্টম সাইজ। দেন যখন আমি সাইজ এখানে তৈরি করলাম, দেন এখানে কাস্টমাইজ বা কাস্টম সাইজ হিসেবে এটা পেপার সাইজ শো করছে।
দেন ওকে বাটন প্রেস করেন। এটা হলো আমার বানানো সাইজ। সাইজ থেকে পেজ পেপার সাইজে গিয়ে যখন এইভাবে আমি কাস্টম সাইজ তৈরি করব, তখন আমার একটা নিজস্ব সাইজ তৈরি হয়ে যাবে। পেপার সাইজের কাজ হলো পেপার সাইজটাকে তৈরি করা। কত বড় পেপার আপনি কাজ করবেন, সেই পেপার সাইজটা আপনি এভাবে ম্যানুয়ালি হাত দিয়ে তৈরি করতে পারবেন। অথবা এখানে যে সকল সাইজ গুলো রয়েছে, ওই সাইজ গুলো আপনি ব্যবহার করুন। প্রশ্ন জাগে এখানে, আমাদের মাঝে সবচাইতে বেশি কোন সাইজ গুলো ব্যবহার হয়? সবগুলো সাইজের নাম মুখস্থ রাখা তো আসলে পসিবল না। এইটা তো পসিবল যেগুলো আমরা রেগুলারই ব্যবহার করি। যেমন আমাদের দরখাস্তের জন্য আমরা এক ধরনের সাইজ ব্যবহার করি, আমাদের চুক্তিপত্র স্ট্যাম্প গুলোর জন্য আরেক ধরনের সাইজ ব্যবহার করি, আমাদের ম্যাগাজিন অথবা আমাদের নোবেল বই জাতীয় যে সকল কাজগুলো রয়েছে, সেই কাজগুলো আমরা একটা সাইজে কাজ করি। এইভাবে বিভিন্ন ধরনের সাইজ গুলো রয়েছে। এই তিনটা সাইজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার ওয়ান, লেটার, যেটার মাধ্যমে প্রকাশনা বইগুলো সেটিং করা হয়। নাম্বার টু, লেটার এবং A4 দুইটা হলো কাছাকাছি। যেমন দেখতে পাচ্ছেন 8.27 এবং 11.69 A4। আর যদি আপনি লেটারে ক্লিক করেন, 8.5 11, এদিকের থেকে বেড়েছে, এদিকের থেকে কমেছে হাইট থেকে। এটা হলো লেটারের। আসেন, লেটার আর A4 যেহেতু 19 20 একটু, এই দুইটাকে A4 সাইজ হিসেবেই ধরা হয়। A4 থেকে যদি আপনি আরেকটু বড় চান, সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে লিগ্যাল সাইজ। আপনি যখন লিগ্যাল সাইজ ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে অনেক লম্বা স্ট্যাম্প সাইজ, যেটাকে বলে স্ট্যাম্প, জায়গা জমিনের যে দলিলগুলো রয়েছে, ওই দলিলের সাইজ গুলোকে মূলত লিগ্যাল সাইজ বলা হয়। যদিও বা লিগ্যাল সাইজের আর স্ট্যাম্পের সাইজের মধ্যে A4 এবং লিগ্যাল লেটারের মতো একটু 19 20 হয়, তবুও দুইটাকে সেম ভাবে ধরা যায়। আপনি যদি লিগ্যালে কাজ করেন, সেটা স্ট্যাম্পে অনায়াসে প্রিন্ট দিতে পারেন। আসেন, সাইজের পরে রয়েছে হলো আমার লিগ্যালের থেকে আরেকটু বড় যদি চান। A4 এবং লেটার থেকে একটু সাইজ বড় হলো লিগ্যাল। আর লিগ্যাল থেকে আরেকটু সাইজ বড় হলো A3 সাইজ। A3 সাইজটা হলো আমরা যে আমাদের বুখারী শরীফ, মুসলিম শরীফের যে মতনের বইগুলো আছে, মূল বইগুলো, আরবির যে বইগুলো রয়েছে, ওই বইগুলোর যে সাইজটা, সেই সাইজটাকে বলা হয় A3 সাইজ। আচ্ছা, প্রশ্ন আসতে পারে আপনার, A3, A4, B4, B5 এগুলো কি ধরনের নাম? এগুলো এভাবে না রেখে তো এভাবে রাখতে পারতো, স্ট্যাম্প সাইজ, অ্যাপ্লিকেশন সাইজ, এইভাবে তো রাখতে পারতো। অথবা বুক সাইজ এভাবে রাখতে পারতো। তাহলে এইভাবে কেন রাখতো? এভাবে রাখার একটা হেকমত হলো, একটা শীট, অর্থাৎ কারখানা থেকে যে শীট গুলো পেপারের দোকানগুলোতে আসে, সেই শীট, একটা শীটের মধ্যে কয়টা এই সাইজ বের হয়, সেই অনুযায়ী আপনার এই সাইজ গুলোর নামকরণ করা হয়। যেমন আপনি যদি A4 ক্লিক করেন, তাহলে A4 মানে হলো A4, A4 মিন একটা শীট থেকে A4 এর 4টা পেপার বের হয়, এটাকে বলা হয় A4। A3 মানে হলো একটা শীট থেকে A4, A3 সাইজের 3টা বের হয়। B4 4টা বের হয়। B5 5টা বের হয়। কি ধরনের বের হয়, এই সাইজটাও নিচে লেখা আছে। 7.25 বাই 10.5 সাইজ যদি আপনি বলেন, তাহলে এক্সিকিউটিভ সাইজ হিসেবে আপনি পাচ্ছেন 11.69 এবং 16.54 হিসাবে। তাহলে আপনি বড় একটা শীট থেকে কাটিং করলে এই 3 সাইজের 3টা টুকরা পাবেন। ওই থ্রুতে আপনার এই সাইজ গুলোর নামকরণ করা হয়। আশা করি বুঝতে পেরেছি। সাইজের পরে রয়েছে আমার কলাম। কলাম কেন? এই কলামটা হলো পত্র পত্রিকায় অথবা আমরা আমাদের ম্যাগাজিন গুলোতে আমরা দেখতে পাই, আমাদের
ম্যাগাজিন গুলো 2 কলামে, 1 কলামে, 3 কলামে হয়ে থাকে। বর্তমানে আমার এটা রয়েছে 1 কলাম। আমি যদি এটাকে 2 কলাম করতে চাই, তখন কলাম থেকে 2 কলাম ক্লিক। আমি যদি এটাকে 3 কলাম করতে চাই, তখন আমি 3 কলাম ক্লিক করি। তখন দেখতে পারবেন যে এভাবে 3 কলামে আমার লেখাগুলো হয়ে গেছে। দেখেন, এখানে কিন্তু 3 কলাম হিসেবে দেখাচ্ছে আমার লেখাগুলো, সুন্দরভাবেই দেখাচ্ছে। মনে হচ্ছে যে একটা পত্রিকা। এভাবে যদি আমি আমার কলাম থেকে যদি আমি 3 কলাম ক্লিক করি, তাহলে 3 কলাম হবে। 2 কলাম ক্লিক করলে 2 কলাম হবে, এটাই স্বাভাবিক। 1 2 3, 1 কলাম, 2 কলাম, 3 কলাম। যদি আমি লেফটে ক্লিক করি, তখন কি হবে? যদি আমি রাইটে ক্লিক করি, তখন কি হবে? এই তফাৎটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি লেফটে ক্লিক করেন, তখন বাম পাশে কলামটা হবে একটু ছোট, ডান পাশে কলামটা হবে একটু। যদি আপনি রাইটে ক্লিক করেন, তাহলে ডান পাশে কলামটা হবে একটু ছোট, বাম পাশে কলামটা হবে একটু বড়। এটা হলো ম্যাগাজিন গুলোকে সাজানোর কিছু ফরম্যাট। কলাম 1 কলামের হয়, 2 কলামের হয়, 3 কলামের হয়। তিনের অধিকও যদি করতে চান, সেটাও করতে পারবেন। 1 2 3 4 5, এটা তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। 1 কলাম করলে মানে 1 কলাম, 2 কলাম মানে 2 কলাম, 3 কলাম মানে 3 কলাম। কিন্তু বোঝার বিষয় হলো লেফট রাইটটা কেমন কাজ করে সেটাই। লেফট মানে হলো বাম পাশে কলাম ছোট হবে, ডান পাশে কলাম বড়, মানে 2 কলামের। রাইট মানে হলো ডান পাশে কলামটা বড় ছোট হবে, বাম পাশে কলামটা ছোট হবে, অর্থাৎ এটাও 2 কলাম। আর যদি কলাম আরো বাড়াইতে চাই, তাহলে মোর কলামসে যাব। মোর কলামসে গিয়ে সেখান থেকে যে নাম্বার অফ কলামসে, এবার আমরা কলাম বাড়িয়ে দিতে পারবো। 4 কলাম ক্লিক করেছি, এখন দেখেন 4 কলাম হয়েছে। এবার যদি আমি 1 কলাম ক্লিক করি, তাহলে 1 কলাম। এটাই হলো আমার পেজ সাইজের কাজ। পেজ সাইজ এবং কলাম। কলামের পরে রয়েছে আমার ব্রেক। কি ধরনের ব্রেক? আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ইনসার্ট মেনুর মধ্যে একটা ব্রেক দেখিয়েছিলাম, পেজ ব্রেক। এখানের মধ্যে আরো কিছু ব্রেক রয়েছে। পেজ, কলাম, ট্যাগ, নেক্সট, কন্টিনিউ, ইভেন্ট, ওড, এরকম কিছু ব্রেক রয়েছে। এই ব্রেক গুলো যারা কাজ করেন, কি ধরনের কাজ করেন, যারা বই পুস্তক নিয়ে কাজ করবেন, সাজাবেন, মেকআপ করবেন, তাদের ক্ষেত্রে প্রয়োজন হতো। কি ধরনের প্রয়োজন হতে পারে? যেমন আমার এই কলামটা, এই জায়গাতে আমি এই পাশে কলাম নিয়ে আসতে, এই জায়গা থেকে যে পাশে কলাম নিয়ে আসতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে, ব্রেকে গিয়ে কলামসে ক্লিক। দেখেন এই জায়গা থেকে আমার এই কলামসে চলে আসছে, যেখানে কার্সর ছিল ওই জায়গায়। নিচে কোনো ইয়া নাই, একাধিক ইন্টার ব্যবহার করিনি, একটা লাভ দিয়ে চলে গেছে। আর যদি আমি এই জায়গা থেকে পরবর্তী পেজে নিয়ে যেতে চাই, তাহলে আমি ক্লিক করবো পেজ, পরবর্তী পেজে চলে যাবে। যদি যদি এটাকে ক্লিক করি যে কলাম, তো বুঝতে পারলাম। টেক্সট, অর্থাৎ একটা একটা প্যারা ভিত্তিক যদি করতে চাই, সেক্ষেত্রে এভাবে করতে পারবো। সেকশন ব্রেক রয়েছে কিছু। সেকশন ব্রেক, নেক্সট পেজ, কন্টিনিউ, ইভেন, ওড। অর্থাৎ আমি এখান থেকে যদি কন্টিনিউ দিই, সেক্ষেত্রে দেখেন আমার এই জায়গায় একটা পেজের মধ্যে থেকে ডিভাইড করবে। এই পর্যন্ত একটা কলাম, আবার এখান থেকে আর একটা। গুলো আমাদের কাজ করার সময় অনেক সময় লাগে। কলামের পরে রয়েছে লাইন। কয়টা লাইন রয়েছে ইত্যাদিগুলো দেখা প্রয়োজন। হাইপেনশন, আমার যদি কোনো গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমার হাইপেনশনটা ব্যবহার করতে অটোমেটিক যদি ক্লিক করে রাখি,
মানে আমি যখন এটা ছোট হবে, একটা বর্ণ যদি থাকে সেটা অটোমেটিক ভাবে পরবর্তী নিয়ে যাবে। বাট এটা বাংলার জন্য না, এটা ইংরেজির জন্য কার্যকরী সবচেয়ে বেশি। তো এটা হলো পেজ সেট আপ। এই পেজ সেট আপের কাজগুলো, পেজটাকে কিভাবে আমরা খাড়াখাড়ি নিলাম, পাশাপাশি নিলাম, এক কলাম নিলাম, দুই কলাম নিলাম, একাধিক কলাম নিলাম, আবার পেপার সাইজ কতটুকু নিলাম, পেপার সাইজটাকে ছোট বড় কিভাবে করব, ইত্যাদি কাজগুলো আমরা এই পেপার থেকে করতে পারি। এখানে একটা বিষয় শিখার হলো, এটা হলো আমরা অনেকে আপনার স্ট্যাম্পে কাজ করি। স্ট্যাম্পে অনেকে দেখেছেন, এখানে যেমন রয়েছে আমার 1 ইঞ্চি পরিমাণ, অনেকে দেখেছেন যে স্ট্যাম্পের লেখায় আছে প্রায় 6 ইঞ্চি পরিমাণ। উপরে যে মনোগ্রামটা রয়েছে, যে মনোগ্রামটা প্রায় 5.5 থেকে 6 ইঞ্চি পরিমাণ গ্যাপ। এখন আপনি যদি এখানে 1 ইঞ্চি পরিমাণ দেন, দেন স্ট্যাম্পে লেখা দেন, তখন ওইখানে যে মনোগ্রামটা রয়েছে 6 ইঞ্চি পরিমাণের, ওইটার উপরে লেখাটা প্রিন্ট হবে। কারণ আপনাকে বুঝাইতে হবে এত ইঞ্চি পর থেকে লেখাটা শুরু হোক। আর এটা বোঝানোর জন্য আপনাকে যেতে হবে মার্জিন, দেন কাস্টমাইজে গিয়ে আপনাকে দিতে হবে টপ। টপে যেমন আমি 6 ইঞ্চি পরিমাণ দিলাম, 6। পেপার সাইজ দিলাম আমি লেটার নয়, লিগ্যাল দিলাম, কেননা আমি স্ট্যাম্পে কাজ করবো। দেন ওকে বাটন প্রেস। দেখেন এখানে 6 ইঞ্চি পরিমাণ গ্যাপ, প্রতিটা পেজের 6 ইঞ্চি পরিমাণ। কেন? এই পরিমাণ আমার লোগো টোগো থাকে, এরপর থেকে লেখাটা অটোমেটিক হবে। ফলে কি হবে, যখন আমি স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট দিব, তখন স্ট্যাম্পের যে মূল লোগোটা রয়েছে সেটার উপর প্রিন্ট হবে, ওইটার পর থেকে লেখাটা শুরু হবে। এভাবে স্ট্যাম্পে কাজ করতে হবে। আবার অনেকের মাদ্রাসা পেড রয়েছে, কোনো প্রত্যয়নপত্র ইত্যাদি গুলো পেডের মধ্যে প্রিন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, তখনও কাজটাই মার্জিনের কাজ। কাস্টমাইজে যাবেন, টপ মধ্যে গিয়ে দেখবেন যে আপনি স্কেল দিয়ে মাপ দিবেন আপনার মাদ্রাসার লোগো টোগো সহ কতটুকু পরিমাণে উপর আছে। স্বাভাবিকভাবে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ থাকে, আপনি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলেন। দেখেন এরপর থেকে লেখাটা শুরু হবে। ফলে দেখা গেছে আপনার লোগোর উপরে লেখাটা প্রিন্ট হবে না, এবং এরপর থেকে লেখাটা শুরু হবে, যার কারণে লেখার সৌন্দর্যটা। নেক্সট আসেন হলো পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ড পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে 3 ধরনের কাজ রয়েছে। নাম্বার ওয়ান, ওয়াটারমার্ক। কি ধরনের ওয়াটারমার্ক? আপনারা দেখেছেন বিভিন্ন কোচিং সেন্টারের শীট গুলোতে একটা ওয়াটারমার্ক দেওয়া হয়, যাতে এটা ফটোকপি কেউ করতে না পারে, আর ফটোকপি করলেও যাতে বুঝে এটা অমুক কোচিং সেন্টার। এই ক্ষেত্রে ওয়াটারমার্ক দেওয়া হয়। ওয়াটারমার্কে এখানে কিছু ফরম্যাট রয়েছে, ডো নট কপি। দেখেন ডো নট কপি, দেখেন এই যে ওয়াটারমার্ক প্রতিটা পেজের মধ্যে অটোমেটিক হয়ে গেছে। ওয়াটারমার্ক চেঞ্জ করবেন, চেঞ্জ করেন, চেঞ্জ। যদি বলেন যে না আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, সেক্ষেত্রে কাস্টম ওয়াটারমার্কে যাবেন। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পর আপনি এখানের মধ্যে লিখে দিবেন নো ওয়াটারমার্ক, মানে চলে যাবে। পিকচার ওয়াটারমার্ক যদি কোনো লোগো দিতে চান, টেক্সট ওয়াটারমার্ক যদি কোনো লেখা দিতে চান, কি ধরনের লিখে দিবেন, টেক্সটের মধ্যে লিখে দিবেন। যেমন আমি দিলাম এখানে, দিলাম কমি দিলাম। এবং এখানের মধ্যে কালার যদি দিতেন, কালার করতে পারবেন। আমি এখানে ব্লু কালার দিলাম, এবং ওকে বাটন ব্যবহার করলাম। এটা কমি কালার দেখাচ্ছে। যদি ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে যে কিভাবে দেখা যাচ্ছে, কোনাকুনি ভাবে নাকি ডান বাম, কোনাকুনি ভাবে দিয়েছে। কমি, কমি ওয়াটারমার্কে গিয়ে যদি আমরা রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করি, তখন ওয়াটারমার্ক গুলো চলে যাবে। যদি পেজ কালার করতে চাই তাহলে পেজ কালার। তবে এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা নো প্রিন্ট, প্রিন্ট হবে জাস্ট কম্পিউটার। আপনাকে কম্পিউটারে কেবল দেখাবো। আপনি চাইলে এভাবে কম্পিউটার মধ্যে পেজটাকে কালার করুন। শুধু ওয়ান কালার তা না, বরং আপনি আরো কালার দিতে পারবেন। মোর কালারসে গিয়ে, ফিল ইফেক্টে গিয়ে, এখানে গিয়ে আপনি অনেক ধরনের কালার দিতে পারবেন। কিন্তু এটা প্রিন্ট হবে না, জাস্ট শো। কিভাবে বুঝলাম? হোমে গিয়ে যখন আমি প্রিন্ট প্রিভিউতে যাব, তখন দেখতে পাবো যে সাদা কালো। তার মানে কেন এটা? এটা জাস্ট আমি আমার কাউকে যদি, কোনো ফ্রেন্ডকে যদি এটাকে মেইল করতে চাই, সেক্ষেত্রে আমার রিভাইভ, অথবা আমি যদি আমার পেজের
সাদা কালারটা যদি আমার চোখের সমস্যা হয় মনে করি, সেক্ষেত্রে আমি একটা কালার করে রাখতে পারি। ফলে কি হবে, আমার চোখের কালারটা নষ্ট হবে। কালার থেকে যদি নো কালার ক্লিক করেন তাহলে কালারটা চলে যাবে। আচ্ছা, পেজ বর্ডার, বর্ডার, পেজ বর্ডার, শেডিং। শেডিং শিখেছি, বর্ডারও শিখেছি। কিভাবে শিখেছি আবার দেখি। হোমে গিয়ে আমরা বর্ডার শিখেছিলাম এখানে, আবার শেডিং এ আমরা শিখে আসছিলাম এখানে। শেডিং লেখার নিচে কালার, সেম এই কাজটা আবার এখানে রয়েছে। পেজ বর্ডার যখন যাবেন তখন বর্ডার দেখতে পারবেন, লেখা বর্ডার করা কত ধরনের বর্ডার রয়েছে। আবার শেডিং এ দিকে যদি কালার দিতে চান কালার দিতে পারবেন লেখার নিচে। এখান থেকে মূলত শেখার বিষয় হলো পেজ বর্ডার, অর্থাৎ পুরা পেজের চতুর্পাশে আপনি কিভাবে বর্ডার দিবেন, এই বর্ডারটা আপনি এখান থেকে দিতে পারবেন। পেজ বর্ডার যখন ক্লিক করবেন এখানে কিছু রেগুলার কিছু ডিজাইন রয়েছে, যেগুলো আমরা বর্ডারের ক্ষেত্রে দেখে আসছি। দেখেন, ওকে বাটন প্রেস করেন, দেখেন পেজের চতুর্পাশেটা বর্ডার দিয়েছে। একটা বর্ডার দেওয়াতে আমার পেজটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন। যে সাধারণ একটা বর্ডার, বর্ডার চেঞ্জ করবেন, বর্ডার যান, পেজ বর্ডার, এখান থেকে নিচের দিকে যান, দেখবেন আরো অনেক ধরনের বর্ডার রয়েছে। এই বর্ডারটাকে কালার করবেন তো কালার করতে পারেন, কোন কালার দিবেন আপনি। বর্ডারটাকে চিকন মোটা করবেন সেটাও আপনি করতে পারতেছেন। দেন হতে পারতেন, কালার চেঞ্জ হচ্ছে, বর্ডার চেঞ্জ হচ্ছে। যদি বলেন যে না আমি এগুলো নয়, আমি আরো একটু অ্যাডভান্স লেভেলে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি আর্টে ক্লিক করেন। আর্টের মধ্যে ক্লিক করে দেখবেন নিচের দিকে গেলে আপনি নানান ধরনের সাইজ ছোট বড় করতে চাইলে, কালার চেঞ্জ করতে চাইলে ইত্যাদি গুলো করতে পারবেন। ওকে পারবেন। চতুর্পাশে একটা বর্ডার, এটা সৌন্দর্য বৃদ্ধি করে। পেজ বর্ডার থেকে যদি আপনি বর্ডারে গিয়ে নো, নান ক্লিক করেন, নান ক্লিক করার পর ওকে বাটন প্রেস করলে বর্ডারটা চলে। এটা হলো আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ। আসেন প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা আমরা ইনসার্ট মেনু থেকে, সরি হোম মেনু থেকে আমরা শিখেছিলাম প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফে কিছু কাজ শিখেছিলাম আমরা, এইখানে আবার কিছু কাজ রয়েছে। তবে আগামী ক্লাসে আমরা অ্যাডভান্স এর কিছু কাজ শিখবো। ভিতর থেকে গিয়ে আরো নানান ধরনের কাজগুলো আমরা আলোচনা করবো। এবং অ্যারেঞ্জি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা ইনসার্ট মেনুতে গিয়ে যখন শেপ গুলো এনেছিলাম, অ্যারেঞ্জের এই কাজগুলো সেখানে আলোচনা করা হয়েছে বিস্তারিত। আজকে ক্লাস এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।